হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা দেখতে চলেছি 1987 সালে মুক্তি পাওয়া স্যাম রাইমির পরিচালনায় নির্মিত আরও একটি হরর ফিল্ম দ্য ইভিল ডেড 2, যার আইএমডিবি রেটিং ছিল 7.7 আউট অফ 10। প্রথম সিনেমার তুলনায় এবারের গল্পে যোগ হয়েছে ভয়ঙ্কর সব ডেমনিক শক্তির পাশাপাশি ব্ল্যাক কমেডি, পাগলাটে ক্যামেরা মুভমেন্ট এবং রক্তাক্ত অ্যাকশন। অনেক সমালোচক ইভিল ডেড 2-কে সর্বকালের সেরা হরর কমেডি চলচ্চিত্রগুলোর একটি বলে মনে করেন। আমি একটা কথা বলে রাখতে চাই, প্রথম সিনেমার কিছু ফুটেজ এবং অধিকার সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে নির্মাতারা একটি রিক্যাপ তৈরি করেছিলেন। তাই আমি সবাইকে বলবো এই মুভিটি ইভিল ডেড 1981-এর থেকে একদম আলাদাভাবে দেখতে। আর আপনারা যারা ইভিল ডেড 1 অর্থাৎ ইভিল ডেড 1981-এর এক্সপ্লেনেশন ভিডিওটি দেখেননি, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ওই নাটুরম ডেমন্টো বইটি সম্পর্কে বলা হয়ে থাকে বহু বছর আগে সমুদ্রে যখন পানির বদলে কেবলই রক্ত পাওয়া যেত, তখন এই বইটি ওই রক্ত দ্বারা লেখা হয়েছিল। আর এই বইটি স্থান এবং কালের মধ্যে একটি পথ তৈরি করতে সক্ষম, কিন্তু 1300 খ্রিস্টাব্দের দিকে হঠাৎ এই বইটি হারিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় অ্যাশ এবং তার প্রেমিকা লিন্ডা শহর থেকে দূরে সেই কেবিনে যাচ্ছে, অর্থাৎ টেনেসিস পাহাড়ের চূড়ায় সেই কেবিনটা। সেখানে গিয়ে তারা নিরিবিলি কিছুদিন সময় কাটাবে। অ্যাশকে দেখা যায় কেবিনে বসে পিয়ানো বাজাচ্ছে, আর লিন্ডা তার তালে তালে নৃত্য পরিবেশনা করছে। মিলিয়ে তাদের সময় ভালোই কাটছিল। এক পর্যায়ে লিন্ডা বলে যে এই বাড়ির মালিক অর্থাৎ এই কেবিনের মালিক যদি হঠাৎ চলে আসে তাহলে তাদেরকে কি বলবে। অ্যাশ বলে যে তারা আসবে না, যদি আসে তাহলে তাদেরকে বলবো যে আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা এখানে এসেছি। লিন্ডা বলে তাহলেই কি তারা বিশ্বাস করবে? যাই হোক, অ্যাশ এবং লিন্ডার মধ্যে এই ধরনের কথোপকথন চলতে থাকে। অ্যাশ তাদের কেবিনে একটি টেপ রেকর্ডার খুঁজে পায় আর লিন্ডাকে জানায়। লিন্ডা বলে সেটা বাজিয়ে দেখতে যে তার মধ্যে কি রেকর্ড আছে। অ্যাশ রেকর্ডটি প্লে করে, তাতে সেই আর্কিওলজিস্ট রেমন নবীর কথা শোনা যায়। বিশ্বাস করে যে সে ক্যান্ডার রাজ্যের দুর্গ হতে গুরুত্বপূর্ণ কোনো কিছু খুঁজে পেয়েছে, যেখানে তাদের ওয়াইফ হেনরিয়েটা, মেয়ে অ্যানি এবং প্রফেসর এড গেটলি সবাই একসাথে ভিজিট করেছিল। সেখানে গিয়েই তারা ওই নাটুরম ডেমন্টো বইটি খুঁজে পেয়েছে। এখানে একটা কথা বলে রাখতে চাই, প্রথম মুভির শেষে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাশ নাটুরম ডেমন্টোকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলেছে, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে ওই নাটুরম ডেমন্টো দিয়ে আবার গল্প সাজানো হয়েছে। তাই আমি সবাইকে বলেছি যে এই মুভিটিকে সম্পূর্ণ আলাদাভাবে দেখতে। যাই হোক, রেমন্ডের ওই রেকর্ডিংয়ে শোনা যায় সে ওই নাটুরম ডেমন্টো বইটি নিয়ে এই নির্জন কেবিনে চলে এসেছিল, যাতে করে সে গবেষণা চালিয়ে যেতে পারে এবং মনোযোগ সহকারে বইটি ট্রান্সলেট করতে পারে। রেমন্ড এখানে আরও বলেন বইটি সম্পূর্ণরূপে ডেমনিক এন্টিটির সাথে যুক্ত, যারা সবসময় জঙ্গলে ঘোরাঘুরি করতে থাকে। আর বইটিতে এমন কিছু মন্ত্র লেখা রয়েছে যার মাধ্যমে ডেমনকে আরও সক্রিয় করা যায় এবং কোনো জীবকে পজেস করার লাইসেন্স দিয়ে দেওয়া যায়। তারপর রেমন্ডের সেই মন্ত্রগুলো টেপ রেকর্ডারে বেজে ওঠে, আর বাইরে আমরা একটা ডেমনিক এন্টিটির উপস্থিতি লক্ষ্য করি, যা সোজা লিন্ডার ঘরে যায় এবং লিন্ডাকে আক্রমণ করে। সারা বাড়িতে একটা চিৎকার শোনা যায়। লিন্ডার চিৎকারের শব্দ শুনে অ্যাশ লিন্ডার রুমে যায়, কিন্তু সেখানে লিন্ডা ছিল না। অ্যাশ লিন্ডাকে খোঁজাখুঁজি করতে থাকে এবং খুঁজতে খুঁজতে অ্যাশ জঙ্গলে চলে যায়। হঠাৎ লিন্ডা ডেডাইটের বেশ ধরে অ্যাশের সামনে চলে আসে এবং অ্যাশের উপর চড়াও হয়। অনেকক্ষণ একজন আরেকজনের সাথে ধস্তাধস্তি চলতে থাকে। এক পর্যায়ে অ্যাশ একটা বেলচা দিয়ে লিন্ডার দেহ থেকে তার মাথা আলাদা করে দেয়। তারপর অ্যাশ লিন্ডাকে মাটিতে পুঁতে দাফন সম্পন্ন করে দেয়। পরের দৃশ্যে আমরা জঙ্গলে আবারও একটা ডেমনিক এন্টিটির উপস্থিতি লক্ষ্য করি, যা সোজা অ্যাশের দিকে চলে যায়। হ্যাঁ, এই দৃশ্যটাই ছিল ইভিল ডেড 1981-এর লাস্ট দৃশ্য। যাই হোক, এরপর অ্যাশ একটা গাছে ধাক্কা খেয়ে একটা ছোট ডোবার মধ্যে পড়ে যায়। তারপর দেখা যায় অ্যাশও ডেডাইটে পরিণত হয়েছে, কিন্তু ততক্ষণে ভোর হয়ে যাওয়ায় সূর্যের আলোকরশ্মির জন্য ডেমনিক পাওয়ার চলে যায়, আর অ্যাশও ডেডাইট থেকে স্বাভাবিক হয়ে আসে। অ্যাশ সেখানে অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে অ্যাশের জ্ঞান ফিরে আসে এবং অ্যাশ বুঝতে পারে যে ডেমনরা সূর্যের আলোকে ভয় পায়, তাই অ্যাশ ঠিক করে সন্ধ্যার আগেই সে এখান থেকে বের হয়ে যাবে। অ্যাশ গাড়ি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বের হতে থাকে, কিন্তু ব্রিজের কাছে পৌঁছতেই দেখা যায় ব্রিজটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। অন্য কোনো রাস্তা আছে কিনা অ্যাশ সেটা জানে না। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় ডেমনরা আবারও অ্যাশের পিছু নেয়। অ্যাশ তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে আবার কেবিনের দিকে চলে যায়। অ্যাশ কেবিনের ভেতরে ঢুকে গেলেও দেখা যায় সেই ডেমন কেবিনের ভেতরে এসেও অ্যাশকে ধাওয়া করছে। অ্যাশ এখানে বুদ্ধি করে কেবিনের বেসমেন্টে ঢুকে পড়ে, ফলে ডেমনটা অ্যাশকে না পেয়ে আবারও জঙ্গলে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা রেমন্ডের মেয়ে অ্যানি এবং প্রফেসর এড গিটলিকে দেখতে পাই। অ্যানি বলে যে সে ওই নাটুরম ডেমন্টো এর কিছু পৃষ্ঠা খুঁজে পেয়েছে। গিটলি পৃষ্ঠাগুলো দেখে বলে যে 3000 বছরও এগুলো একদম নষ্ট হয়ে যায়নি। অ্যানি বলে যে আজ রাতেই আমরা এগুলো ট্রান্সলেশন শুরু করব। গেটলিকে তার নিজের বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করে। গেটলি জানায় যে তার বাবা মার সাথে 1 সপ্তাহ আগে কথা হয়েছে, আর কেবিনে কোনো ফোন না থাকার জন্য যোগাযোগ ব্যবস্থা মোটেও ভালো না। এখানে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে তারা ওই কেবিনেই যাচ্ছে যেখানে অ্যাশ রয়েছে। গেটলি অ্যানিকে অ্যানির পাঠানো টেলিগ্রামটার ব্যাপারে জিজ্ঞাসা করে, আরও জিজ্ঞাসা করে নাটুরম ডেমন্টো এর ফার্স্ট পার্ট ট্রান্সলেশন করেই কিছু পাওয়া গেছে কিনা। অ্যানি বলে কিছুই না, মনে হয় অন্য দুনিয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া গিয়েছে। ওইদিকে অ্যাশকে দেখা যায় কেবিনের ভেতরে চেয়ারে বসে থাকতে। হঠাৎ অ্যাশ পিয়ানোর শব্দ শুনতে পায়। অ্যাশ গিয়ে দেখে পিয়ানো নিজে থেকেই বেজে চলেছে। অ্যাশ কেবিনের বাইরে দেখতে পায় লিন্ডা কবর থেকে উঠে পিয়ানোর তালে তালে নৃত্য পরিবেশনা করছে। হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়,
কিন্তু তার পরপরই লিন্ডা অ্যাশের সামনে চলে আসে এবং অ্যাশের উপর চড়াও হয়। কিন্তু একসময় অ্যাশ চেয়ারে বসা অবস্থায় নিজেকে খুঁজে পায়, আর সে মনে করে যে এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু পরের মুহূর্তে লিন্ডার মাথা অ্যাশের হাতের উপর পড়ে এবং লিন্ডা অ্যাশের হাতে কামড় বসিয়ে দেয়। অ্যাশ সেটাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অ্যাশ যখন কোনোভাবেই সফল হচ্ছিল না, তারপর সে বাইরের ঘরের একটা বেঞ্চ বাইসে মাথাটাকে লাগিয়ে দেয়। অ্যাশ লিন্ডার মাথাটাকে 2 টুকরো করবার জন্য চেইনসো নিতে যায়, কিন্তু অ্যাশ চেইনসো খুঁজে পায় না। পরে দেখা যায় লিন্ডার অবশিষ্ট শরীর চেইনসো নিয়ে অ্যাশকে মারতে আসছে। অ্যাশ সেটাকে কৌশলে লিন্ডার দিকে ঘুরিয়ে দেয়, ফলে লিন্ডার শরীর নিচে থেকেই 2 টুকরো হয়ে যায়। এবার বাকি থাকে লিন্ডার মাথা। ডেডাইটটা লিন্ডার আসল রূপ ধারণ করে এবং অ্যাশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু অ্যাশ মানসিকভাবে শক্ত থেকে লিন্ডার মাথাটাও 2 টুকরো করতে সক্ষম হয়। অ্যাশ কেবিনে ফিরে নিজের শটগানটা নিয়ে নেয় আর তাতে বুলেট লোড করে। এমন সময় কেবিনে থাকা রকিং চেয়ারটি এমনিই দুলতে থাকে। অ্যাশ সামনে এগিয়ে যায় চেয়ারটিতে কোনো ডিমন আছে কিনা তা হাত দিয়ে পরীক্ষা করতে। এমন সময় অ্যাশের মাথা ঘোরানো শুরু হয় এবং বন্দুক হাত থেকে পড়ে যায়। অ্যাশ আয়নাতে নিজের মুখটা দেখতে চায়। আয়নার ভেতর থেকে অ্যাশের অবয়ব বের হয়ে আসে এবং অ্যাশের গলা টিপে ধরে, এবং অ্যাশের অবয়বটি বলে যে আমরা আমাদের গার্লফ্রেন্ডকে 2 টুকরো করে ফেলেছি, কাজটা কি ঠিক হয়েছে? কিন্তু পরে অ্যাশ আবিষ্কার করে যে সে নিজের গলা নিজেই টিপে ধরে আছে। এক পর্যায়ে দেখা যায় অ্যাশের যে হাতে লিন্ডা কামড় দিয়েছিল সেই হাতটা পজেস্ট হয়ে গিয়েছে এবং অ্যাশকে বিভিন্নভাবে আঘাত করছে। আর এই আঘাত কোনো যেন তেন রকমের আঘাত না, বেশ ভালো রকমের আহত এবং দুর্বল করে দেয় এই অ্যাশকে। এদিকে অ্যানি এবং গেটলিকে দেখা যায় গাড়িতে করে কেবিনের দিকে আসতে, কিন্তু সামনের বৃষ্টি ভাঙা থাকার জন্য তারা আটকা পড়ে। অ্যানিরা সেখানে একজন ট্রাক ড্রাইভার জেক এবং তার গার্লফ্রেন্ড ববিকে দেখতে পায়। অ্যানি জিজ্ঞাসা করে যে নোবিস কেবিনে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা আছে কিনা। জ্যাক বলে একটা রাস্তা আছে, কিন্তু আমাকে $100 দিলে আমি তোমাদেরকে সহায়তা করব। বলে ঠিক আছে, আমার লাগেজগুলো তাহলে তুমি ক্যারি করবে, তাহলে আমি তোমাকে $100 দিতে প্রস্তুত। জেক রাজি হয়ে যায় আর ওদেরকে কেবিনের দিকে নিয়ে যেতে থাকে। ওদিকে দেখা যায় অ্যাশ এবং তার পজেসড হাতের সাথে যুদ্ধ এখনও চলমান। এক পর্যায়ে অ্যাশ সেই হাতকে ছুরি দিয়ে আঘাত করে এবং চেইনসো দিয়ে হাত কেটে আলাদা করে ফেলে। তারপর অ্যাশ হাতটিকে বালতি দিয়ে চাপা দেয়। অ্যাশ তার নিজের হাতটি কোনো রকমে ব্যান্ডেজ করে নেয়, কিন্তু ওই পজেসড হাতটি একসময় ছুটে যায়। অ্যাশ বন্দুক দিয়ে কয়েক দফা গুলি চালায় ওই পজেসড হাতটির দিকে। হাতটি দেয়ালের পেছনে লুকিয়ে যায়, কিন্তু অ্যাশ অনুমান করে পজেসড দিকে আরও কয়েক দফা গুলি চালায়। তারপর দেয়াল বেয়ে রক্ত পড়তে থাকে, মনে হয় পজেসডটি ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু পরেই দেয়াল থেকে প্রচুর রক্ত অ্যাশের গায়ের উপর এসে পড়ে। কিন্তু পরেই রক্তের রিভার্স ফ্লো হয় আর সব নিরিবিলি হয়ে যায়। অ্যাশ কেবিনে থাকা চেয়ারে বসতে গিয়ে পড়ে যায় এবং এটা দেখে কেবিনে টানানো হরিণের মাথা, টেবিলে থাকা ল্যাম্প, বই সব হাসতে থাকে, এমনকি অ্যাশও হাসতে থাকে, আবার কান্নাও করতে থাকে। আসলে অ্যাশ মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর পুরো মুভিতে এই সিনটা ছিল একদম দেখার মতো। হঠাৎ কেবিনের দরজায় নক করার আওয়াজ পাওয়া যায় আর অ্যাশ দরজা বরাবর গুলি চালিয়ে দেয়। অ্যাশ সামনে গিয়ে দরজা খুলে দেয় এবং সবকিছু চেক করতে থাকে যে আশপাশে কোনো ডেমন আছে কিনা। একটু পরে হঠাৎ জেক এসে অ্যাশের উপর ছাপিয়ে পড়ে আর অ্যাশ অজ্ঞান হয়ে যায়। পরে দেখা যায় অ্যাশের চালানো গুলিটা ববির হাতে লেগে বেরিয়ে গেছে। এদিকে অ্যানি পাগলের মতো তার বাবা মাকে খুঁজতে থাকে। রক্তমাখা চেইনসো আর অ্যাশকে দেখে অ্যানি মনে করে যে অ্যাশ হয়তোবা তার বাবা মার সাথে কিছু করেছে। তাই অ্যানি এবার অ্যাশকে জেরা করতে থাকে। গেটলি অ্যানিকে শান্ত করে এবং জেক অ্যাশকে বেসমেন্টে বন্দি করে দেয়। জেক ববির সেবা যত্ন করতে থাকে আর গেটলি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও অ্যানির বাবা মার দেখা পায় না। গেটলি অ্যানিকে জানায় যে হতে পারে তোমার বাবা মা এখানে আসেইনি, কিন্তু অ্যানি বলে এটা সম্ভব না, এখানে আমার বাবা মার অনেক কিছু রয়েছে, এই যে এটা হচ্ছে আমার বাবার টেপ রেকর্ডার। অ্যানি টেপ রেকর্ডারটি চালায়, তাতে রেমন্ডের কথা শোনা যায়। রেমন্ড বলে কয়েক ঘন্টা হলো আমি নাটুরম ডিমন্টো বইয়ের প্রথম একটা পেজেজ অনুবাদ করেছি, কিন্তু এখন আমার ওয়াইফ কেন্ডারিয়ান ডেমন দ্বারা পজেসড হয়ে ডেডাইটে পরিণত হয়েছে। সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করুক এই জন্য যে আমি ভয়ঙ্কর কিছু সক্রিয় করে ফেলেছি। গতকাল রাতে হেনরিয়েটা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এখন আমার স্ত্রী মারা গিয়েছে। আমি তার শরীরকে নাটুরম ডিমন্টো এর নির্দেশনা অনুযায়ী 2 ভাগ করতে পারিনি, এই জন্য আমি তাকে বেসমেন্টে দাফন করে দিয়েছি। ওদিকে বেসমেন্টে থাকা অ্যাশ এই পুরো রেকর্ডিংটা শুনছিল। সে যখনই ওই হেনরিয়েটার কথা শুনতে পায় সে চারিদিকে হেনরিয়েটার ডেডাইট খুঁজতে থাকে। আর তারপরেই রেমন্ডের ওয়াইফ হেনরিয়েটা ডেডাইটের ব্যাস ধরে অ্যাশের দিকে এগিয়ে আসতে থাকে। অ্যাশ অ্যানিদেরকে বারবার অনুরোধ করে যে বেসমেন্টের দরজা খুলে দেওয়ার জন্য। অ্যানিরা নিচের ভয়ঙ্কর সাউন্ড আর রেকর্ডিংয়ের উপর বিশ্বাস রেখে অ্যাশকে বেসমেন্ট থেকে বের করে আনে। অ্যাশ উপরে আসতেই বাকি সবাই প্রথমবারের মতো ডেডাইট দেখতে পায়। তারপর অ্যাশ আর জেক মিলে সেই হেনরিয়েটা ডেডাইটকে বেসমেন্টে বন্দি করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। গেটলি সাহায্য করতে গেলে তাকে ছিটকে ফেলে দেয়। এরপর অ্যাশ বুদ্ধি করে বেসমেন্টের ঢাকনা দিয়ে হেনরিয়েটার মাথায় বাড়ি দিতে থাকে, ফলে একটা চোখ খুলে গিয়ে সোজা ববির মুখে ঢুকে পড়ে।
যাই হোক, শেষে অ্যাশ এবং জেক মিলে বেসমেন্টের ঢাকনা বন্ধ করতে সক্ষম হয়। অ্যাশ সবাইকে সবকিছু খুলে বলে। অ্যাশ বলে বাইরের জঙ্গলে কোনো একটা ডেমনিক এন্টিটি রয়েছে, বেসমেন্টে থাকা ডেডাইট এসবের একটা অংশ মাত্র। জেক এবং ববি অ্যাশের কাছে জোরাজুরি করতে থাকে এর কোনো সলিউশন দেওয়ার জন্য। এক সময় দেখা যায় হেনরিয়েটা সুস্থ এবং স্বাভাবিকভাবে গান গাইছে, যা দেখে অ্যানি একটু ইমোশনাল হয়ে যায়, কিন্তু অ্যাশ বুঝতে পারে এটা একটা ট্র্যাপ। অ্যাশ অ্যানিকে বোঝায়, কিন্তু ওই হেনরিয়েটা রূপী ডেডাইট ভীষণ চালাকির সাথে অ্যানির জন্ম তারিখ এবং তার সাথে আরও কিছু অতীতের স্মৃতি বলে অ্যানিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু অ্যানি মানসিকভাবে শক্তিশালী হয়ে বলতে থাকে, তুমি আমার মা নও। ওই মুহূর্তেই দেখা যায় প্রফেসর গেটলি এবার ডেডাইটে পরিণত হয়েছে এবং বলছে, আমরা হচ্ছি সেই সত্তা যারা একসময় ছিলাম, আছি এবং আবার ফিরে আসব, আর আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। ভোর হওয়ার আগেই তোমরা সব মারা যাবে। তারপরই শুরু হয় গেটলির সাথে সবার ধস্তাধস্তি। কেউই গেটলির সাথে পেরে উঠছিল না, এমনকি গেটলি হেনরিয়েটাকে ছেড়ে দেবার জন্য বেসমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল। সে বেসমেন্টের ঢাকনাকে খুলতেই যাবে, এমন সময় অ্যাশ একটি কুড়াল নিয়ে গেটলিকে টুকরো টুকরো করে ফেলে। পরের দৃশ্যে জেককে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জেক বলে যেই রাস্তা দিয়ে তারা এখানে এসেছিল সেই রাস্তাটি এখন গায়েব হয়ে গিয়েছে। হঠাৎ কেবিনে থাকা ঘড়িটা বন্ধ হয়ে যায়। পুরো কেবিনে অদ্ভুত সব আওয়াজ শোনা যেতে থাকে। এত সব আওয়াজ শুনে সবাই ভীষণ ভয় পায়। পরে পরিস্থিতি শান্ত হলে জেক প্রশ্ন করে যে এগুলো কিসের শব্দ। অ্যাশ বলে কোনো কিছু হয়তো আমাদের জগতে প্রবেশ করার চেষ্টা করছে। তারপর আবারও শুরু হয় সেই শব্দ। হঠাৎ তাদের সামনের একটি দরজা খুলে যায়। কেউ সেখানে যাওয়ার সাহস করে না। অ্যাশ বলে যে আমাদের সবাইকে একসাথে সেখানে যেতে হবে। জেক অ্যাশকে বলে যে তোমার কৌতূহল বেশি, তাই তুমিই যাবে। শেষমেশ অ্যাশ এবং অ্যানি সেই রুমে যায়। পরে দেখা যায় জেক এবং ববিও ভয়ে সেখানে চলে এসেছে এবং এক পর্যায়ে রেমন্ড সবার সামনে দেখা দেয়। রেমন্ড অ্যানিকে বলে যে এখানে কোনো একটা ডেমনিক এন্টিটি রয়েছে যা তোমাদের সবাইকে মেরে ফেলতে যায়, যার থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হচ্ছে ওই বইয়ের পৃষ্ঠাগুলো যেগুলো তুমি নিয়ে এসেছো, ওখান থেকে প্যাসেজগুলো পাঠ করো, ওই এভিলকে ধ্বংস করে দাও আর আমার আত্মার মুক্তি এনে দাও। এরপর রেমন্ড সেখানেই মিলিয়ে যায়। ববি হঠাৎ জেককে বলে যে সে তার হাত অনেক শক্ত করে ধরে আছে। জেক বলে সে তো তার কোনো হাত ধরেনি। পরে ববি দেখতে পায় যে এটা জেকের হাত নয়, এটা সেই পজেসড হাত যেটা অ্যাশের। ববি চিৎকার দিতেই একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। হারিকেন নিচে পড়ে নিভে যায় আর ববি কেবিনের বাইরে ভয়ে পালিয়ে যায়। ববি জঙ্গলে দৌড়াতে থাকে, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। কিছুক্ষণ পরেই একটা ডেমনিক এন্টিটি ববিকে ঠিক সেই চেরিলের মতো যেটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম তার মতোই গাছ লতাপাতা দিয়ে, আর এই দৃশ্য অনুসারে ববি সেখানেই মারা যায়। এদিকে জ্যাক কেবিনের জানালা দিয়ে ববিকে খুঁজতে থাকে আর অ্যাশকে বলে যে আমাদের উচিত ববিকে খুঁজে আনা। অ্যাশ বলে ববি যখন ওই জঙ্গলের খপ্পরে পড়ে গিয়েছে এখন তার কথা ভুলে যাওয়াই ভালো। অ্যাশ এবং অ্যানি বইয়ের পাতাগুলো ঘাটাঘাটি করতে থাকে। এমন সময় অ্যাশ হঠাৎ চমকে উঠে, যেন তার শরীর দিয়ে কোনো ঠান্ডা স্রোত বয়ে গেল। ওই মুহূর্তে অ্যাশ সেই বইয়ের পাতায় একটা ছবি দেখতে পায়। অ্যানি বলে এটা 1300 খ্রিস্টাব্দের একটি ছবি। ওই সময়কার মানুষরা ছবিতে দেখানো এই লোকটিকে আকাশ থেকে পতিত একটি নায়ক হিসেবে দেখত এবং এর সম্পর্কে তারা নিজেদের মধ্যে আগেই ভবিষ্যৎবাণী করেছিল যে আকাশ থেকে কোনো একটা নায়ক নেমে আসবে এবং সমস্ত শয়তানদের ধ্বংস করবে। অ্যাশ বলে তাহলে তো সে এই কাজটা ঠিকমতো করতেই পারেনি। তারপর অ্যানি দুটো প্যাসেজ অর্থাৎ দুটো মন্ত্রর মতো খুঁজে পায়, যেখানে প্রথম মন্ত্রটি পড়লে কোনো ডেমনিক এন্টিটি একটি বাস্তব এবং শারীরিক রূপ ধারণ করতে পারবে এবং সবাই সেটাকে দেখতে পারবে। বলে আমরা সেটা করবই বা কেন। অ্যানি সেকেন্ড প্যাসেজ দেখে বলে যে এই মন্ত্রটি পড়লে সময় এবং স্থানের মধ্যে একটি ফাটল অর্থাৎ একটি রিফটের মতো সৃষ্টি হবে এবং সেই ডেমনিক এন্টিটিকে যদি সেই রিফটে ফেলে দেওয়া যায় তাহলে আমাদের এর থেকে মুক্তি মিলবে। তারপরই দেখা যায় জেক তাদের দিকে বন্দুক তাক করে আছে। জেক এখন চায় যে অ্যাশ এবং অ্যানি তার সাথে যেন ববিকে খুঁজতে যায়। অ্যাশ জেককে বোঝানোর চেষ্টা করে যে এতক্ষণ পরেও যখন ববি আর ফেরেনি তার আশা করে আর কোনো লাভ নেই, বরঞ্চ এই প্যাসেজগুলি পড়ার মাধ্যমে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। কিন্তু জ্যাক এটা মোটেও বোঝার চেষ্টা করে না। জ্যাক তাদের কাছ থেকে মন্ত্রগুলো কেড়ে নেয় এবং বেসমেন্টে ফেলে দেয়। অ্যাশ এবং অ্যানিকে জ্যাক একদমই জিম্মি করে ফেলে। তিনজন একসাথে তারা ববিকে খুঁজতে থাকে। ববিকে খুঁজে না পেয়ে জ্যাক চিৎকার করে ববিকে ডাকতে থাকে। এই মুহূর্তে দেখা যায় একটা ডেমনিক এন্টিটি তাদের দিকে ধেয়ে আসছে এবং এই মুহূর্তেই দেখা যায় অ্যাশ আবারও ডেডাইতে পরিণত হয়েছে। অ্যাশ জেককে তুলে ছুঁড়ে ফেলে দেয় এবং অ্যানি দৌড়ে কেবিনে চলে যায়। কিন্তু অ্যাশ অ্যানিকে ফলো করতে করতে কেবিন পর্যন্ত চলে আসে আর বলতে থাকে জয়েন আস। অ্যানি ভয়ে দরজা লাগিয়ে দেয়। এমন সময় অন্য একটি দরজায় নক করার আওয়াজ পাওয়া যায়। অ্যানি কেবিনে থাকা সেই ছুরিটা নিয়ে দরজার দিকে এগিয়ে যায় এবং ওপাশ থেকে দরজা ভেঙে খুলতেই সে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু পরে অ্যানি খেয়াল করে যে এটা অ্যাশ না, এটা জ্যাক। কিন্তু তারপরেই অ্যাশ পাশের জানালা দিয়ে অ্যানিকে আক্রমণ করে। এদিকে জ্যাক দরজার সামনে পড়ে থাকায় অ্যানি দরজাটা লাগাতে পারছিল না। অনেক কষ্টে অ্যানি জ্যাককে সরিয়ে দরজা লাগাতে সক্ষম হয়। হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়। অ্যানি জ্যাককে অন্য একটি রুমে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকের মাথা বেসমেন্টের সাথে থাকায় হেনরিয়েটা জ্যাককে টেনে নিয়ে যায় এবং রক্তের বন্যা দেখে বোঝা যায় জ্যাকের মৃত্যুর সম্ভাবনা এবার শতভাগ।
অ্যানি অনেক চেষ্টা করেও জ্যাককে বাঁচাতে পারে না। এদিকে অ্যাশও ভেতরে ঢুকে অ্যানিকে আক্রমণ করে। অ্যানি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। অ্যাশ অ্যানিকে মারতেই যাবে, তখনই অ্যাশ লিন্ডার সেই লকেটটি দেখতে পায়, আর অ্যাশ ইমোশনাল হয়ে পড়ে। আর এখানে দেখা যায় অ্যাশ ডেরাইট থেকে স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু অ্যানি জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে একটা কুড়াল নিয়ে অ্যাশের উপর চড়াও হয়। যাই হোক, অনেক কষ্টে অ্যাশ অ্যানিকে বোঝাতে সক্ষম হয় যে সে এখন স্বাভাবিক হয়েছে। অ্যানি এবার অ্যাশকে বলে যে এভাবে তুমি কতক্ষণ স্বাভাবিক থাকতে পারবে। অ্যাশ তার কথার কোনো উত্তর দেয় না। অ্যানি বলে আমাদেরকে এটা শেষ করতে হবে, আর ওই বইয়ের পাতাগুলো লাগবে যেগুলো জ্যাক ওই বেসমেন্টে ফেলে দিয়েছে। তারপর করি অ্যাশ বেসমেন্টে নামার জন্য প্রস্তুতি নিতে থাকে। আর এই সময় আমরা অ্যাশের গিয়ার আপ সিনটা দেখতে পাই। অ্যাশ তার কাটা হাতের সাথে চেইনসো লাগিয়ে নেয় এবং শটগানটা কেটে ছোট করে নেয়। গিয়ার আপ শেষে অ্যাশের আইকনিক ডায়লগ গ্রুভি, এটা অনেক নাম করেছিল। সব শেষে অ্যাশ বেসমেন্টের ঢাকনা খুলে দেয় এবং ভেতরে ঢুকে পেজগুলো জোগাড় করতে থাকে। অ্যাশ নিচে জেকের গলিত লাশ দেখতে পায় এবং তার পাশেও কিছু পেজ পড়ে থাকতে দেখে। অ্যাশ সবগুলো পেজ নিয়ে দরজার কাছে আসে এবং অ্যানিকে দিয়ে দেয়। তারপর অ্যাশ বেসমেন্টের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই যাবে, তখন নিচ থেকে হেনরিয়েটা অ্যাশের পা টেনে ধরে। অ্যাশ হেনরিয়েটার মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে এবং অ্যানি উপরে প্যাসেজ পাঠ করতে থাকে। এক পর্যায়ে অ্যাশ অজ্ঞান হয়ে যায় এবং হেনরিয়েটা উপরে উঠে আসে এবং অ্যানির ওপর চড়াও হয়। কিন্তু পরেই এক সময় দেখা যায় যে অ্যাশ বেসমেন্টের উপরে চলে এসেছে। এবার অ্যাশ শীষ বাজিয়ে হেনরিয়েটার অ্যাটেনশন তার নিজের দিকে নিয়ে নেয়। এবার অ্যাশ এবং হেনরিয়েটার মধ্যে যুদ্ধ চলতে থাকে। হেনরিয়েটা বিভিন্নভাবে নিজের রূপ পাল্টে অ্যাশের উপর চড়াও হয়। অ্যানি এবার তার মার গাওয়া সেই গান গেয়ে হেনরিয়েটার অ্যাটেনশন অ্যানির দিকে নিয়ে নেয় এবং এই সুযোগে অ্যাশ হেনরিয়েটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। পরিস্থিতি খানিকটা শান্ত হলেও দেখা যায় বাইরের সেই ডেমনিক এন্টিটি কেবিনের উপর বেশ আক্রমণ চালাচ্ছে। অ্যানি বলে যে সে ওই দুটি প্যাসেজের প্রথম প্যাসেজ পাঠ করে ফেলেছে, অর্থাৎ বাইরের যে ডেমনিক এন্টিটি সেটি এখন দৃশ্যমান। অ্যানি বলে যে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করলে একটি রিফট, অর্থাৎ সেই ফাটলটি তৈরি হবে সময় এবং স্থানের মাঝখানে। তারপর সেই ডেমনকে এই ফাটলের মাঝখানে ফেলে দিতে পারলেই আমরা এখান থেকে মুক্তি পাবো। এখানে আমরা প্রথমবারের মতো জঙ্গলে ঘুরতে থাকা সেই ডেমনিক এন্টিটির রূপটি দেখতে পাই, যেটা কিনা একবারে কেবিনে চলে এসেছে। অ্যাশ অ্যানিকে মন্ত্র পাঠ করতে বলে আর ওই ডেমনের দিকে তাকাতে নিষেধ করে। অ্যানি মন্ত্র পাঠ করছিল, কিন্তু পরের মুহূর্তেই আমরা দেখতে পাই অ্যাশের সেই পোজেসড হাতটা সেই ছুরিটা দিয়ে অ্যানিকে বেশ ভালোভাবে আঘাত করেছে। এদিকে ওই ডিমনটা অ্যাশকে ঘায়েল করে একদম প্রায় গিলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। অ্যানি খুব কষ্ট করে মন্ত্র পড়া সম্পন্ন করে এবং বাইরে সেই রিফটটি তৈরি হতে দেখা যায়। অ্যাশ চেইনসো দিয়ে ডেমনটির চোখ নষ্ট করে দেয় আর রিফটের টানে ডেমনটি অন্য জগতে চলে যায়। পরের মুহূর্তেই মনে হয় সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। অ্যাশ নিচে পড়ে থাকা অ্যানির কাছে যায় এবং অ্যানিকে বলে তুমি এটা করে দেখিয়েছো, কিন্তু এক পর্যায়ে দেখা যায় সেই রিফটটি পুরোপুরি বন্ধ হয়নি। সেটা এবার অ্যাশকেও তার দিকে টানতে থাকে। অনেক চেষ্টা করেও অ্যাশ নিজেকে বাঁচাতে পারে না। অ্যাশও সেই রিফটের মধ্যে পড়ে যায়। তারপরে দেখা যায় অ্যাশ 1300 এডিতে পৌঁছে গিয়েছে এবং সেখানকার লোকেরা তাকে ঘিরে ফেলেছে। হঠাৎ দেখা যায় একটি ডিমন আকাশ দিয়ে উড়ে আসছে। অ্যাশ দাঁড়িয়ে পড়ে। অ্যাশ তার হাতে থাকা শটগান দিয়ে সেই ডিমনটির মাথার খুলি উড়িয়ে দেয়। আশপাশের লোকেরা এতে অবাক হয়ে যায় এবং তারা অ্যাশকে সেই হিরো ফ্রম দ্য স্কাই, অর্থাৎ ওই লোকটা মনে করতে থাকে যেটা নাটুরাম ডিমন্টোর ওই পেজে দেখানো হয়েছিল। কিন্তু অ্যাশ এটা মোটেও পছন্দ করে না। অ্যাশ আফসোস করতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।